আসসালামু আলাইকুম। আমি ঝুমু বলছি খুলনা থেকে। বাংলাদেশি ব্লগার ঝুমু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে ওরসির বাবা যশোরে গিয়েছিলেন ওনার বন্ধুর বাড়িতে। তো ওনাদের বাগান থেকেই এই লিচুগুলো নিয়ে এসেছেন। অনেক মজা, মিষ্টি ছিল লিচুগুলো অনেক। ধন্যবাদ ভাইকে, ভাই এতগুলো লিচু পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য। আজকে ওরসির বাবা বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছেন। তো এগুলোকে কেটে কুটে পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। যদিও উনি আমাকে সাহায্য করেছেন, তারপরেও বেশ অনেকটা সময় দিতে হয়েছে এর পেছনে। তারপরে বিকালবেলা ভাবলাম যে কি নাস্তা করা যায়, যেহেতু অনেক কাজ করা হয়েছে আজকে। তো চিন্তা করলাম যে একটু পরোটা করে নেই। আমার যেহেতু ব্যাক পেইন আছে, তাই আমি রুটির বেলাবেলির ওই ঝামেলাটা করতে পারি না। এইভাবেই আমি পরোটা রুটি করে নিই। এতে করে খুব সহজেই আমরা রুটি পরোটার স্বাদ নিতে পারি। পরিশ্রমটাও অনেক কম হয়, একদম ঝামেলাবিহীন তৈরি করা যায় এই রুটি পরোটাগুলো। যদিও অনেকেই জানেন যে এইভাবে তৈরি করা যায়, তারপরেও যারা এখনও জানেন না, যারা একদমই নতুন রান্না করতে পারেন না, তাদের জন্য আশা করি অনেক উপকারে আসবে রুটি পরোটা বানানোর এই পদ্ধতিটা। আমি আজকে রাতে রান্না করব, তাই রাত্রের জন্য আমি মাছ বের করে নিচ্ছি। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই চিন্তা করলাম যে বেশি করে মাছ বের করে ভেজে নেব। ভাজা মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সেগুলোকে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দেব। পুরো এক সপ্তাহের মাছই আমি ভেজে নিচ্ছি, যেহেতু ছেলে মেয়ের স্কুল আছে, আমি বাসায় এসে এতটা সময় পাবো না। তাই এক সপ্তাহের মাছ আমি ভেজে নিলাম, এখানে ভেজে সংরক্ষণ করে রাখবো। যেহেতু আমাকেই আমার পুরো সংসারের কাজ করতে হয়, পুরো সংসার সামলাতে হয়, তাই ছুটির দিনে যদি কিছু কাজ আগের থেকেই করে রাখা যায়, তাহলে পুরো সপ্তাহটাই আমার কাজগুলো অনেক সহজেই হয়ে যায়। এদিকে আমার মাছগুলো ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি ইন্ডাকশান ওভেনে ডাল রান্না করব। আজকে আমি আম দিয়ে টক ডাল রান্না করব। ইন্ডাকশান ওভেনে যদি আমরা রান্না করি, তাহলে দেখা যায় যে আমরা যে সিলিন্ডার গ্যাসগুলো কিনি, সেই সিলিন্ডার গ্যাসগুলো অনেক দিনই একটা গ্যাস আমরা চালাতে পারি। আমি এক সিলিন্ডার গ্যাস কিনলে প্রায় 5-6 মাস আমার চলে যায়, কারণ আমি গ্যাসে শুধু মাছ ভাজি করি, পরোটা বানাই, মাঝে মধ্যে একটু ভুনা, মাছের ভুনা টুনা ওইগুলো করি প্রেশার কুকার যখন চালানো হয় তখন। তাছাড়া প্রায় রান্নাগুলোই আমি ইন্ডাকশান ওভেনে করে নেই। এভাবে যদি রান্না করা যায়, তাহলে এক সিলিন্ডার গ্যাস আপনারাও অনেক দিন চালাতে পারবেন। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু কিভাবে সাশ্রয় হবে আমরা সেটা খুঁজি। তো এভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারাও এক সিলিন্ডার গ্যাস আমার মতো 6 মাস পার করতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো আমাকে বলবেন আমি অনেক কিপটা। আসলে কিপটা না, এটা বলতে পারেন যে সঞ্চয় করা বা সাশ্রয় করে চলা যেটাকে বলে, আমি সেটাই করার চেষ্টা করি। কতটুকু পারি জানি না, তবে চেষ্টাটা তো করতে হবে, আর চেষ্টা চালিয়েও যেতে হবে। এখনও যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আমি সিলেটে গিয়েছিলাম যখন আমাদের বাড়িতে, তো সেখান থেকেই কাঁচা আম নিয়ে এসেছিলাম অনেকগুলো। সে কাঁচা আমগুলো কেটে আমি এইভাবে ঢিপে সংরক্ষণ করে রেখেছি। সেইখান থেকেই আম দিয়ে আজকে আমি টক ডালটা রান্না করব।
ডিপ ফ্রিজ থেকে বের করে আমি সাথে সাথে আমটা দিয়ে দিয়েছিলাম ডালে। যদি কিছুক্ষণ রাখা হয় তাহলে আমটা কালচে হয়ে যেত, তাই যখনই আমি রান্না করি এইভাবে একটু বের করে নিয়ে আমি সঙ্গে সঙ্গেই তরকারিতে কিংবা ডালে দিয়ে দেই, তাতে আমটা আর কালচে রং হয় না, এরকম আমের স্বাদ গন্ধ একই রকম থাকে আম। এই তো এইদিকে আমি গ্যাসে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি এখন। একে একে আমি সব মাছগুলোই ভেজে নেব। এদিকে অন্য একটি হাঁড়ির মধ্যে আমি 3টা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে সবগুলো। তো এখন আমি ঠান্ডা হতে রেখে দেবো এগুলো। কিছু মাছ এখান থেকে নিয়ে আজকে আমি ভুনা করব, মাছের ভুনা। এদিকে আম ডালটা তেলে দেব, তাই 2টা মরিচ ছিঁড়ে দিলাম তেলের মধ্যে, আর রসুন কুচি দিয়ে আমি ডালটা তেলে দেব। আমি এইভাবেই টক ডাল তেলে দেই। এখন আমি মাছের ভুনাটা করে নেব। তো মাছের ভুনাটা আজকে আমি গ্যাসের চুলায় করব, যেহেতু ইন্ডাকশানে এখন আমি মাছ সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু মাথার অংশ নেইনি, ছোট মাছ ছিল এগুলো, রুই মাছের। একে একে আমি মাছের থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। কাঁটার থেকে মাছ ছাড়ানো হয়ে গেলে আমি মাছগুলো হাত দিয়ে আস্তে আস্তে ঝুড়ো করে নেব। এখন আপনাদের সঙ্গে আমি একটা গল্প শেয়ার করব। আমি এর আগে যে বাসাটায় ভাড়া থাকতাম, সেই বাসায় আমার পাশে যে ভাবি ভাড়া থাকতেন, ওনার হাজব্যান্ড সরকারি চাকরি করেন। তো ওনাদের সংসারটা অনেক সুখের সংসার, 1 ছেলে 1 মেয়ে নিয়ে ওনারা ভালোই ছিলেন। কয়েক মাস আগে ভাই বদলি হয়ে যান অন্য জেলায়। তো ভাইয়ের বদলি সূত্রে যেহেতু বাচ্চারা এখানে লেখাপড়া করে, এখানেই তাদের স্কুল, তো ভাবি আর ভাইয়ের সঙ্গে যায় না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, ভাইয়ের আসা যাওয়া করে। এই সামান্য কয়েক মাসের মধ্যে ভাই ওইখানে গিয়ে ভাইয়ের এক কলিগের সঙ্গে রিলেশন করে ওনাকে বিয়ে করে নেন।
এখন ভাই আর ভাবিকে কোনো খরচ আদি দেয় না, বাচ্চাদেরও দেখাশোনা করেন না। এই মুহূর্তে আমি যখন কিছুদিন আগে গেলাম, দেখলাম যে ভাবি খুবই খারাপ অবস্থায় আছে, যে উনি কোথা থেকে ঘর ভাড়া দেবেন, কোথা থেকে বাচ্চাদের চালাবেন উনি তা বুঝতে পারছিলেন না। তো খুলনাতে ওনাদের একটা জায়গা ছিল কেনা, তো সেই জায়গাটাই ভাবি নাকি বিক্রি করেছেন। বিক্রি করে ভাবি একটা কাপড়ের দোকান দিয়েছেন, তো সেই দোকানটা এখন চালাচ্ছেন ভাবি। তো এই কয় মাসের মধ্যে ভাবির জীবনটা একদম উলটপালট হয়ে গেছে। বাচ্চাদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, আমি দেখে তো অবাক হয়ে গেলাম। জায়গাটা ভাই কিনে রেখেছিলেন ভাবির নামে, তো এত ভালোবাসতেন যে সেই ভাবিকে কয়েক মাসের ডিফারেন্সে কি করে ভাই এভাবে ভুলে গেলেন তা বুঝতে পারছি না। তো মানুষের মন বোঝা যায় না, সেকেন্ডে মনে হয় যে পরিবর্তন হয় আকাশের রঙের মতো। তো সত্যি ভাবিকে দেখলে সবারই খারাপ লাগবে যে অন্য জায়গায় ভাই যেতে না যেতেই বাচ্চাদেরও ভুলে গেলেন উনি। কি এমন রিলেশনে উনি জড়িয়েছেন এখন যে নিজের বাচ্চাদের খরচ দেন না, তাদের সাথে ফোনে কথা বলেন না, তাদেরকে দেখাশোনা করেন না। যেই বাচ্চাদের উনি অফিস থেকে এসে না দেখলে পাগলের মতো হয়ে যেতেন। আমি যখন ওনাদের পাশের বাসায় ছিলাম, যখন বাচ্চারা আমার বাচ্চাদের সাথে খেলা করতে আসতেন, তখন দেখতাম যে ভাই যখনই তার বাচ্চাদেরকে না দেখতে পেত, তখনই পাগলের মতো হয়ে যেত যে না আমার বাচ্চাদের নিয়ে আসো। তাদের আদর করতেন, ভালোবাসতেন। আর সে কিনা এখন বাচ্চাদের খোঁজও নিচ্ছে না। পৃথিবীটা কেন যে এমন স্বার্থপর হয়ে যায় মাঝে মাঝে তা বুঝি না। তো আপনারা সবাই ভাবির জন্য দোয়া করবেন। ভাবি এখন সংগ্রাম করে যাচ্ছেন। তো উনি আমাকে বলেছেন যে ওদের বাবা ওদেরকে ভুলে গেছে, কিন্তু আমি ওদের মা, আমি তো ভুলতে পারি না। আমি ওদের জন্য সংগ্রাম করে যাব। তো ভাবি সংগ্রাম করছেন, ভাবি লড়াই করছেন বাচ্চাদের ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য, বাচ্চাদেরকে ভালো রাখার জন্য, লেখাপড়া করানোর জন্য। আপনারা সবাই ভাবির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনার মনের নেক আশাগুলো পূরণ করেন, ওনার বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয়। আর ভাইকে যেন আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন, উনি যেন ওনার বাচ্চার কাছে, ওনার ওয়াইফের কাছে ফিরে আসেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।